তো নিউটনিয়ান মেকানিক্সের আজকে হচ্ছে আমাদের লেকচার 1। আমরা লিখে ফেলি এখানে নিউটনিয়ান মেকানিক্স। ওকে, তো নিউটনিয়ান মেকানিক্সের আজকে আমরা বলতেছিলাম আমাদের হচ্ছে লেকচার 1। নিউটনিয়ান মেকানিক্স বলতে আমরা বুঝাই নিউটনিয়ান বলবিদ্যা। তো বলবিদ্যা আর নিউটন দুইটা নাম এখানে আমাদের আছে। তো আমরা দুইটা নাম দিয়ে আমাদের পুরো অধ্যায়টাকে ডিজাইন করা। এই জন্য আমরা যেটা করব, নিউটনিয়ান মেকানিক্স যেহেতু বলছে, তো এইখানে এই অধ্যায়ে আমরা নিউটনের 3টা সূত্র শিখব। ঠিক আছে, ল অফ নিউটনস। তাহলে আমরা প্রথমে যেটা শিখবো এই অধ্যায়ে সেটা কি? ল অফ নিউটনস। এখানে নিউটনসের 3টা সূত্র আমরা শিখব, 3টা ল শিখব। এবং আমরা মেকানিক্স যেহেতু এখানে বলা হয়েছে, মেকানিক্সের বাংলা হচ্ছে বলবিদ্যা, অর্থাৎ বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে বল এবং বলের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। কি? বল এবং বলের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ বল কোথায় প্রয়োগ করা হচ্ছে এবং বলের ফলে কি ঘটতেছে সেই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়। তাহলে এখানে আমরা আলোচনা হবে হচ্ছে বল ও বলের প্রয়োগ। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম বল ও বলের প্রয়োগ নিয়ে আলোচনা হবে। তাহলে আমরা যদি বলি একটা বস্তু একটা বস্তু যার ত্বরণ হচ্ছে এ, সে এ ত্বরণে এবং ভি বেগে সামনের দিকে গতিশীল এবং তার ভর হচ্ছে এম। তো কথা হচ্ছে সে গতিশীল সামনের দিকে, সেক্ষেত্রে আমরা থার্ড অধ্যায়ে গতিবিদ্যা, অর্থাৎ তার গতির কারণটা কি, এই বস্তুটা ইন এ মোশন আছে, তার কারণটা কি, সেই কারণ হিসেবে আমরা বিভিন্ন রকমের সূত্র পড়ে আসছি। সেগুলো হচ্ছে এইগুলো: এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 2 নম্বরে ছিল ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। 3 নম্বরে আমরা ইউজ করতাম ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। তো এইগুলো শিখছিলাম যে যখন ঘটনাটা ঘটছে, বস্তুটা গতিশীল হয়েছে, এর পরের কাহিনী হচ্ছে এই এই 3টা সূত্রে। কিন্তু বস্তুটা কেন গতিশীল হইলো, কি এমন আছে এই বস্তুর মধ্যে যার কারণে এই বস্তুটা গতিশীল হইলো, সেইটা নিয়ে আলোচনা হবে এই অধ্যায়ে। অর্থাৎ এই বস্তুটার মধ্যে অবশ্যই ফোর্স প্রয়োগ করা হয়েছে। ফোর্স প্রয়োগ করার কারণেই বস্তু ত্বরান্বিত হয়েছে, গতিশীল হয়েছে, সামনের দিকে এগিয়ে গিয়েছে। তো এইটাই হচ্ছে আমাদের এই নিউটনিয়ান মেকানিক্সে আমরা তাহলে বল ও বলের প্রয়োগ নিয়ে আলোচনা করব। নিউটনিয়ান মেকানিক্সে বল ও বলের প্রয়োগ নিয়ে আলোচনা করব। সেখানে আমাদের অবশ্যই জানা থাকতে হবে বল কাকে বলে। আমাদের জানা থাকতে হবে, বলের ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। তো বল কাকে বলে সেটা আমাদেরকে এইভাবেই ডিফাইন আমরা করি যে বল হচ্ছে এমন একটি বাহ্যিক কারণ যা কোনো গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়, অথবা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়। অর্থাৎ একটা গতিশীল বস্তু আছে, সেটাতে তুমি বল প্রয়োগ করছো, তার গতি কমে যেতে পারে অথবা বস্তুটা স্থির হয়ে যেতে পারে। তার মানে একদম যে সবসময় স্থির বস্তু গতিশীল হয়ে যাবে, গতিশীল বস্তু স্থির হবে, এরকম না। তুমি একটা দেওয়ালের মধ্যে বল প্রয়োগ করলা, দেওয়ালটা কি গতিশীল হবে? হয় নাই। তার মানে কি তুমি বল প্রয়োগ করো নাই? না, এরকম না। বল প্রয়োগ করছো, তবে গতিশীল করতে চাইছো, জিনিসটা গতিশীল হয় নাই। তাহলে আমরা বলের সংজ্ঞাটা আমাদের মাথায় ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমরা এই ব্যাপারগুলো এখন একটু আমি মুছে দিতেছি,
কারণ আমাদের বলের সংজ্ঞাটা মাথায় ক্লিয়ার থাকতে হবে। তাহলে বলের ব্যাপারে আমরা কি বললাম? হোয়াট ইজ ফোর্স? বলের ব্যাপারে আমরা বললাম যে বল হচ্ছে এমন একটি বাহ্যিক কারণ যা কোনো স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করতে চায়। তারপরও আমরা বল নিয়ে মেকানিক্যালি বা সাইন্টিফিক্যালি আমরা বল নিয়ে আসলে কাজ করব এইভাবে যে বল আসলে দুই রকমের হতে পারে। বল কয় রকমের হতে পারে? দুই রকমের। আই রিপিট, দুই রকমের বল হতে পারে, এর বাইরে বল হবে না। দুই রকম কি রকম হতে পারে? সেটা হচ্ছে সেটা ঠেলা অর্থাৎ পুশ, হতে পারে সেটা টানা বা পুল। অর্থাৎ পুশ অথবা পুল, এই দুই প্রকারের বলই হবে। যেমন এটা একটা যদি বস্তু হয়, সেই বস্তুর ওপরে আমি এখান থেকে এফ বল প্রয়োগ করতে পারি, অথবা বস্তুটাকে আমি এই দিক বরাবর কি করতে পারি? টানতে পারি। ঠিক আছে, টি হচ্ছে টেনশন, টানা, তাকে টেনে নিয়ে যেতে পারি, অথবা এফ বল প্রয়োগ করতে পারি। তাহলে বল দুই রকমের হবে অবশ্যই, একটা হচ্ছে ঠেলা আর একটা হচ্ছে টানা। এছাড়া বলের কিছু বৈশিষ্ট্য আছে, সবসময় মাথায় রাখতে হবে। বল একটা ভেক্টর রাশি। বল কি? ভেক্টর রাশি। ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে বল হচ্ছে ভেক্টর রাশি, এইটা আমাদের মাথায় রাখতে হবে। বল হচ্ছে ভেক্টর রাশি। দ্বিতীয়ত কি মাথায় রাখতে হবে? বল সবসময় জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। অর্থাৎ শুধুমাত্র একটা বস্তু, তার উপর হঠাৎ করে বল প্রয়োগ হবে এরকম কিন্তু না। আমি তাকে বল প্রয়োগ করব, এখানে বস্তু একটা, আমি একটা, জোড়ায় জোড়ায় ক্রিয়া করতেছি। তাহলে বল এখানে কিতে ক্রিয়া করবে? জোড়ায় জোড়ায়। জোড়ায় জোড়ায় ক্রিয়া করতে হবে, বল ক্রিয়া করবে জোড়ায় জোড়ায়। তাহলে এই কনসেপ্ট গুলো মাথায় ক্লিয়ার রাখতে হবে। এরপরে বল বস্তুতে কি সৃষ্টি করে? ত্বরণ সৃষ্টি করে। বস্তুতে বল কি সৃষ্টি করে? ত্বরণ সৃষ্টি করে। তাহলে ত্বরণ সৃষ্টি করে। বল হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যে কি করে? ত্বরণ সৃষ্টি করে। ত্বরণ আমরা শিখে আসছি ত্বরণ সৃষ্টি করে। এরপরে আমরা কি কি বলতে পারি? তুমি একটা রাবার হাতে নাও, রাবারের দুই পাশে বল প্রয়োগ করো, রাবারটা সংকুচিত হয়ে যাবে। তার মানে বল কোনো বস্তুকে কি করতে পারে? বিকৃত করতে পারে। বল বস্তুকে বিকৃত করতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে। বল কি করতে পারে? বিকৃত করতে পারে। বল বিকৃত করতে পারে। তো এইগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া আমাদের অনেক রকমের বল আছে, কিছু মৌলিক বল। সেই মৌলিক বল সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে নেই ছোট করে। মৌলিক বল অর্থাৎ এই পুরো পৃথিবীতে কত রকমের বল আছে, তার মধ্যে মৌলিক বল কোনগুলা? এই মৌলিক বল হচ্ছে মানে যে সকল বল হচ্ছে অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, অর্থাৎ নিজে নিজেই তারা, এবং অন্য কোনো বলের কোনো রূপ নাই, সেইগুলাকে বলা হয় মৌলিক বল। অর্থাৎ যারা একদম হচ্ছে ফান্ডামেন্টাল, তারাই হচ্ছে মৌলিক বল। মানে অন্য কোনো বল থেকে সে কি হবে না? উৎপন্ন হবে না। এরকম বল কয়টা আছে? এক নম্বরে হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল। দুই নম্বরে হচ্ছে তাড়িত চুম্বক বল। তাড়িত চুম্বক বল। তিন নম্বরে হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ থাকতে হবে অবশ্যই অবশ্যই। এবং চার নাম্বারে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে আমাদের আহ দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। তাহলে এক্ষেত্রে সবচেয়ে দুর্বল বল কোনটা? এরা পরীক্ষার হলে বারবার, প্রত্যেকবার এমসিকিউতে আসে, প্রত্যেকবার, যে সবচেয়ে দুর্বল বল কোনটি? সেটা হচ্ছে মহাকর্ষ বল। তো এই অপশনে দেওয়া থাকে, অপশনে আবার দুর্বল নিউক্লিয় বল দেখে অনেকে দুর্বল নিউক্লিয় বল দাগায় দেয়। সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, সবচেয়ে দুর্বল। আই রিপিট, এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বল বল। সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। ওকে, সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। তো এই বলগুলোর মধ্যে আমাদের কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমরা অবশ্যই জানার চেষ্টা করব। তারপর আমি এক এক করে বলে দিই যে মহাকর্ষ বল কাকে বলে। মহাকর্ষ বল আসলে কি? এই পুরো মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর মধ্যে পারস্পরিকের মধ্যে যে আকর্ষণ বল, তবে সেটা ভরের কারণে, এই রিজনটা হচ্ছে ভরের কারণে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে মহাকর্ষ বল। আর তারই চুম্বকটা কি? তাড়িৎ চুম্বক মানে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেট দুইটা একসাথে তাড়িৎ চুম্বক।
তো আমি যদি দুইটা আহিত কণা নেই, আহিত কণা মানে একটা ধনাত্মক চার্জ একটা ঋণাত্মক চার্জ, বা একটা ঋণাত্মক আরেকটা ঋণাত্মক, এরকম দুইটা আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের ওপরে যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে, হ্যাঁ, তাকে তাড়িৎচুম্বক বল বলে। এখানে একটা জিনিস ক্লিয়ার রাখতে হবে, তাড়িৎচুম্বক বলটা আকর্ষণও হতে পারে, বিকর্ষণও হতে পারে, কিন্তু মহাকর্ষ বল শুধু আকর্ষণ করে। কি করে? শুধু আকর্ষণ করে, বিকর্ষণ কিন্তু করে না। মহাকর্ষ বল শুধু আকর্ষণ করে, এগুলো এমসিকিউতে আসে। মহাকর্ষ বল কিন্তু বিকর্ষণ করে না, এটা আমাদের মাথায় রাখতে হবে, মহাকর্ষ বল বিকর্ষণ করে না। এখন তাড়িৎচুম্বক বলের কথা আমরা বাদ দিলাম, এরপর আসে সবল নিউক্লিয় বল। নিউক্লিয় বলটা কি? পরমাণুর নিউক্লিয়াসে যেই উপাদান থাকে, নিউক্লিয় উপাদান বলে তাদেরকে, অর্থাৎ প্রোটন আর নিউট্রন, এদেরকে একসাথে, তো প্রোটন নিউট্রন তো বলতেছি, একসাথে বললাম নিউক্লিয়াস, এবং তাদের যে জেনারেল নাম হচ্ছে নিউক্লিয় এলিমেন্ট, নিউক্লিয়া এলিমেন্ট বা নিউক্লিয় এলিমেন্ট। সেই নিউক্লিয় উপাদান সমূহকে একত্রে আবদ্ধ রাখতে যে শক্তিশালী বল কাজ করে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। তো এইখানে তোমাকে মাথায় রাখতে হবে প্রোটন আর নিউট্রন, পরমাণুর মধ্যে প্রোটন আর নিউট্রনকে একসাথে বেঁধে যে রাখছে সে হচ্ছে সবল নিউক্লিয় বল। আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে অনেক স্বল্প মানের এবং স্বল্প পাল্লার একটা বল, যেটা নিউক্লিয়াসের মধ্যে মৌলিক যে কণাগুলো আছে তাদের মধ্যে ক্রিয়া করে এবং নিউক্লিয়াসে একটা অস্থিতিশীলতার উদ্ভব ঘটায়। ওকে, নিউক্লিয়াসে একটা অস্থিতিশীলতার উদ্ভব ঘটায় এই দুর্বল নিউক্লিয় বলটা। আচ্ছা, তো আমরা মোটামুটি বল সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম, তারপরে আরো দুই রকমের বল আছে, সেটা আমি একটু মেনশন করে দেই, এখানে বইয়ে হয়তো পাবা না। এই দুই রকমের বল হচ্ছে, একটা হচ্ছে স্পর্শ বল, আর একটা হচ্ছে অস্পর্শ বল। অস্পর্শ বল, যেমন অস্পর্শ বল কোনগুলা আর স্পর্শ বল কোনগুলা? এইগুলো কিন্তু বেশিরভাগই অস্পর্শ বল, অর্থাৎ স্পর্শ দিয়ে করা লাগে না। মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল সবগুলোই কিন্তু অস্পর্শ বলের আন্ডারে গিয়ে পড়তেছে। আর স্পর্শ বল কোনটা? তুমি বইটাকে ঠেলা দিলা, তোমাকে স্পর্শ করতে হইলো, কিন্তু একটা ম্যাগনেট আছে, তুমি আরেকটা ম্যাগনেট সামনে নিয়ে আসলা, ম্যাগনেটটা দূরে চলে গেল, ওই ম্যাগনেটটা আরেকটা ম্যাগনেটকে কাছে টেনে নিল, এটা কিন্তু স্পর্শ করতে হয় নাই, তাই না? একটা হচ্ছে স্পর্শ বল আর একটা অস্পর্শ বল। এরপরে আমরা শিখবো হচ্ছে নিউটনের গতিসূত্রগুলো। আমি কি মুছে দিব? আচ্ছা, আমি তাহলে মুছে দিতেছি। জি ভাইয়া মুছে দেন। ওকে, তাহলে এখন আমরা শিখবো নিউটনের গতিসূত্র। তাহলে প্রথমেই হচ্ছে নিউটনস ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট ল। তো নিউটনসের ফার্স্ট লর মধ্যে অনেকেরই মানে থাকে, ভুলভাল শিখে আসে সেই ছোটবেলা থেকে। নিউটনের ফার্স্ট ল তোমরা এইভাবেই শিখছো যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, হ্যাঁ, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। তো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে এইটা না, ব্যাপারটা হবে বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে, অর্থাৎ তুমি বল প্রয়োগ করতেছো কিন্তু বস্তুর উপর বল প্রয়োগ হয়নি কোনো কারণে, এটা যে কোনো কারণে হতে পারে, তাহলে হচ্ছে বস্তুটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় বিলং করবে, বস্তুটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় বিলং করবে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে কি বলতেছি। মনে করো এই একটা হচ্ছে আমাদের বস্তু, এই বস্তুর মধ্যে আমি এইখান থেকে এই ডিরেকশনে 2 নিউটন বল প্রয়োগ করলাম, এবং তার অপোজিট ডিরেকশনে, তার একদম অপোজিট ডিরেকশনেও আমি 2 নিউটন বল প্রয়োগ করলাম। অর্থাৎ তোমার এক বন্ধু এদিক দিয়ে ঠেলতেছে একটা বই, আরেকজন তুমি এদিক দিয়ে ঠেলতেছো, দুইজন সেম ভাবেই ঠেলতেছো। এই বইটা কি কোনো দিকে যাবে, নড়বে চড়বে? না, কোথাও নড়বে না। তাহলে এইটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল, বইটা স্থির ছিল স্থিরই থাকবে। আর যদি বইটা গতিশীল থাকতো, তারপরে তোমরা দুইজন দুই সাইড দিয়ে ঠেলতেছো, ওই একই, বইটা গতিশীলই থাকবে। কথা বোঝা যাচ্ছে? তার মানে কি? তার মানে হচ্ছে যে একটা বস্তুর ওপর একটা না একাধিক বল প্রয়োগ হতে পারে, 1,00,000 বল প্রয়োগ হতে পারে, 1000টা বল প্রয়োগ হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু তাদের লব্ধি যদি শূন্য হয়, বলদ্বয়ের লব্ধি যদি শূন্য হয়, এখান থেকে এখান থেকে এখান থেকে অনেকখান থেকে বল প্রয়োগ হলো, এটা মনে করো F1, এটা F2, এটা F3, এটা হচ্ছে F4, এরকম করতে করতে n সংখ্যক বল প্রয়োগ হইলো, তাহলে আমাকে যেটা বলতে হবে, সামেশন অফ এফ, সামেশন অফ এফ, অর্থাৎ লব্ধিটা হবে F1
প্লাস F2 প্লাস F3 প্লাস F4, এই পুরোটার মান হতে হবে নাল ভেক্টর। নাল ভেক্টর তাহলে আমার যেটা হবে, আমি যে সূত্রটা পাবো সেইটা হচ্ছে নিউটনসের ফার্স্ট ল। নিউটনসের ফার্স্ট ল বলে লোকটি যদি শূন্য হয় তাহলেই বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এইটাই হচ্ছে নিউটনসের ফার্স্ট ল। বস্তু লড়বেও না চড়বেও না, লব্ধি হতে হবে শূন্য, বা এই শূন্যটাকে আমরা বলতেছি নাল ভেক্টর, যেহেতু দুই পাশে ভেক্টর আছে। ওকে, তো এই কেস নিয়ে আমরা অনেক আলোচনা করব। এরপরে নিউটনসের সেকেন্ড ল, যেটা আমরা সেকেন্ড ল নিয়ে একটু আলোচনা করি। সেকেন্ড লটা ছিল এরকম, সেকেন্ড লটা ছিল বস্তুর ওপর, আমি সেকেন্ড লটা একটু বলি এরপর তোমাদেরকে ক্লিয়ার করে আমি বলতেছি। সেকেন্ড লটা ছিল যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তার মানে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং পরিবর্তনকে ডিপি, পরিবর্তনের হারকে ডিডিটি অফ পি দ্বারা প্রকাশ করা হয়, এবং ডিডিটি অফ পি হচ্ছে এইটা কিসের সমানুপাতিক, বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ল, বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তাহলে এফ যদি এইদিকে ক্রিয়া করে ডিপিও এইদিকে ক্রিয়া করবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের পুরো সূত্রটাকে আমি ম্যাথমেটিক্যাল ফর্মে লিখলাম। এখন হচ্ছে আমি বাংলা যে কথাটা বললাম সেইটাকে একটু বুঝাই দিই, এইটাই অনেকে বুঝে না। এটা আসলে যে সূত্র আকারে প্রকাশ করছে, এটা তুমি নিউটনের টাইমে থাকলে তুমিও এটা বুঝতা যে এটা আসলে কত ইজি একটা জিনিস, যদি গতিবিদ্যার সম্পর্কে তোমার ধারণা থাকতো। খেয়াল করো, মনে করো আমি একটা বস্তুকে এই দিক বরাবর বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করলাম, বস্তু কি পিছন দিক বরাবর যাবে? কখনোই না, তাই না? বস্তু সামনের দিকে যাবে। তাহলে বস্তু যখন সামনের দিকে যাবে তার বেগ কোন দিকে হবে? সামনের দিকে। তার ত্বরণ কোন দিকে হবে? সামনের দিকে, কারণ সে সামনের দিকে যাচ্ছে ত্বরান্বিত হয়ে, তার বেগটাও সামনের দিকে হবে। বস্তুর যদি ভর যদি হয় এম, ভরবেগের সূত্র কি? ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল, পি ইজ ইকাল টু এম ভি। তাহলে এই এম যখন ভি এর সাথে গুণ করব, এই ভিটা এম গুণ বড় হয়ে এইটা হয়ে যাবে পি ইজ ইকাল টু এম ভি। ওকে, তাহলে আমি বল যেদিকে দিলাম বেগও সেই দিকে, আমার ভরবেগও সেই দিকে। এবং আমি বল যত বেশি দিব, খেয়াল করো, বল যত বেশি দিব আমার ত্বরণের মান তত বেশি হবে, আর ত্বরণের মান যত বেশি হবে আমার বেগের মান তত বেশি হবে, আর বেগের মান যত বেশি হবে এম যেহেতু কনস্ট্যান্ট আমার পি এর মানও তত কি হবে? বেশি হবে। তাহলে এই বলটা আলটিমেটলি এই পি এর সমানুপাতিক না? অবশ্যই সমানুপাতিক। এটাই তো এখানে বলছে যে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ বল যত বেশি হবে ভরবেগের পরিবর্তন তত বেশি হবে। এবং কোন দিকে হবে? সেম দিকে। এই ভরবেগ যদি এই দিকে পরিবর্তন হয় আমার বল কোন দিকে পরিবর্তন হবে? এই দিকেই হবে, অন্য কোনো দিকে হওয়ার কোনো চান্স নাই। এটাই হচ্ছে ডিডিটি অফ এফ। তো ডিডিটি অফ এফ যদি এটা হয়, আমরা যদি এইভাবে চিন্তা করি যে এফ ইজ ইকাল টু ডিডিটি অফ পি, তাহলে আমরা বলতে পারি ডিডিটি অফ পি, এখানে কনস্ট্যান্টের মান আমরা ধরছি 1, ডিডিটি অফ পি, পি মানে কি? পি মানে হচ্ছে এমভি, ডিডিটি অফ এমভি, এম হচ্ছে কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, ডিডিটি অফ ভি সেখান থেকে আমরা নিয়ে আসতে পারি এম, আর ডিডিটি অফ ভি মানে কি? উপরে বেগের পরিবর্তন নিচে সময়ের পরিবর্তন, এটা হচ্ছে আমাদের ত্বরণ। তো সেখান থেকেই কিন্তু আমাদের আসলে চলে আসে যে এফ ইজ ইকাল টু এম এ, এফ ইজ ইকাল টু এম এ, এইটা আমাদের এই সূত্রটা এখান থেকে চলে আসবে, এবং আমরা এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবো সেকেন্ড ল। অ্যান্ড থার্ড ল সম্পর্কে যদি আমরা বলতে চাই যে থার্ড লটা কি বলে, কি বলতে চায় থার্ড লটা, তো থার্ড লটা আমাদের যেটা বলে সেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। জাস্ট ফর, আমরা একটা টেবিল নিলাম, এই হচ্ছে আমাদের টেবিলের উপরের অংশ, আমরা পা গুলো দিয়ে দিলাম টেবিলের। তো এই টেবিলের মধ্যে একটা বই কল্পনা করতে পারো, এটা হচ্ছে বইয়ের ভর কেন্দ্রটা, বইয়ের ওজনটা নিচের দিকে ক্রিয়া করতেছে, বইয়ের ওজনটা নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে আমরা চিন্তা করতেই পারি এই বইটা টেবিল ভেঙে কেন নিচে চলে যাচ্ছে না। আমরা হেঁটে যাচ্ছি,
আমরা কেন মাটির ভিতরে ঢুকে যাচ্ছি না, আমাদের তো ভর আছে, মাটি কিভাবে সহ্য করতেছে, ঠিক আছে? তো এই চিন্তাগুলো যদি আমরা করি, হ্যাঁ, তারপরে যে কোনো একটা বস্তুকে আমি নিচে ছেড়ে দিচ্ছি, সে নিচে পড়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো যদি চিন্তা করি, এই টেবিল, এই বস্তুটা, এই টেবিলের দিকে যেরকম ডাব্লু বল প্রয়োগ করতেছে, এই ডাব্লুটা হচ্ছে এর ওজন, তেমনি তেমনি আমার এই টেবিলটা, খেয়াল করো, এই টেবিলটাও এই বইটার উপরে তার বিপরীত দিকে, নেগেটিভ ডাব্লু বল প্রয়োগ করতেছে। তার বিপরীত দিকেও সমপরিমাণ, আমরা নেগেটিভ ডাব্লু না দেই, ডাব্লু পরিমাণ বলই উপরের দিকে প্রয়োগ করতেছে, বিপরীত দিকে বললে আমরা সেটা নেগেটিভ বলতে পারি। এবং বস্তুটা যে অবস্থায় আছে ওই অবস্থায় আছে, এবং কেন ওই অবস্থায় আছে, কেন তার অবস্থা চেঞ্জ হচ্ছে না, ফার্স্ট ল অনুসারে আমরা কি বলতে পারি, ডাব্লিউ, এইটা একটা বল, প্লাস এই আরেকটা বল, এটা উল্টা দিকে, তাহলে নেগেটিভ ডাব্লিউ ইজ ইকাল টু হচ্ছে আমার টোটাল ফোর্স সামেশন অফ এফ। তাহলে টোটাল ফোর্সের মান আসতেছে 0। টোটাল ফোর্সের মান যদি আমার নাল ভেক্টর আসে, তাহলে আমাকে বুঝতেই হবে এটা, যে এই বস্তুটা স্থির অবস্থায় আছে। তাহলে এখানে বুঝতে হবে লালটা কি, এখানে লালটা হচ্ছে বই, বই টেবিলের ওপর বল প্রয়োগ করছে, বইয়ের প্রয়োগকৃত বল, বইয়ের বল প্রয়োগকৃত বল, সেটা কার উপর, টেবিলের ওপর। আর নীলটা কি, নীলটা হচ্ছে এই যে আমরা নীলটা আঁকি, নীলটা হচ্ছে, সরি নীল না তো, সবুজ, সবুজ কালার দিয়ে আঁকছিলাম। তাহলে সবুজটা হচ্ছে টেবিলের প্রয়োগকৃত বল, অর্থাৎ টেবিলটা বইয়ের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করছে, টেবিলের প্রয়োগকৃত বল। ওকে, তো এই জিনিসগুলো তোমরা ছোটকালেও শিখছো, তো অতটা আসলে না, কঠিন না, আমরা জানি, আমরা এটা বুঝতে পারতেছি। যাই হোক, আমি তাহলে এটা মুছে দিচ্ছি। আমরা এর পরের টপিকটাতে চলে যাই, এবং তোমাদের আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, নিউটনের সূত্রগুলো। আচ্ছা, তো নিউটনের সূত্রের সাথে সাথে আমাদের ভরবেগের একটা ব্যাপার থাকে, তো আমরা একটু ভরবেগটা একটু ভালো মতো বুঝে ফেলি, ভরবেগ কাকে বলে। ভরবেগ, যেমন আমরা বলতেছিলাম ভরবেগের কথা এইভাবে, যে ভরবেগ বা মোমেন্টাম দিয়ে কি বোঝায়, ভরবেগ বা মোমেন্টাম দিয়ে কি বোঝায়, বা এই রাশির দরকার কি আসলে, কি এমন দরকারের, আমরা বলতেছি পি ইজ ইকাল টু, এম ইন্টু ভি। ওকে, এইটা হচ্ছে ভর এবং বেগের গুণফল। তাহলে কখনো যদি আমি বলি যে পি ইজ ইকাল টু 0, তাহলে এখান থেকে আমরা দুইটা ব্যাপার বুঝতে পারি আসলে, হয়তো, হয়তো এটা 0 কখন হবে, যদি আমার আহ এখান থেকে আমরা বলতে পারি এইভাবে, যে আসলে পি ইজ ইকাল টু 0 মানে হচ্ছে এম ইজ ইকাল টু 0 অথবা ভি ইজ ইকাল টু 0। তাহলে এম ইজ ইকাল টু 0 মানে বস্তুর ভর নাই, তো বস্তুর ভর গায়েব হয়ে যাবে, এটা তো সম্ভব না। তো এইটা আমরা এড়িয়ে দিতেছি, আপাতত সম্ভব না, অন্য লেভেলে গেলে আবার সম্ভব হতে পারে। তো ভি ইজ ইকাল টু 0, এটা দিয়ে কি বোঝায়, বস্তু স্থির। তাহলে কোন বস্তুর ভরবেগ শূন্য বললেই বুঝে ফেলতে হবে বস্তুটি, বস্তুটি স্থির। তো এই ভরবেগ, এই রাশিটা কেন দরকার, এটা একটু তোমাদের একটা সিনারিও দিয়ে বুঝাই, নর্মাল একটা সিনারিওটা হচ্ছে, মনে করো যে একটা সাইকেল, হচ্ছে তোমার 50 ms/1 বেগে, 50 ms/1 বেগে সে ছুটে আসতেছে, 50 ms/1 বেগে ছুটে এসে তোমাকে আঘাত করলো। আর আরেকটা বড় গাড়ি, সে কি করলো, 20 ms/1 বেগে ছুটে এসে তোমাকে আঘাত করলো। তো তুমি কোনটাতে বেশি ব্যথা পাবা? তো এইটাতে তুমি কেউ বলবা যে আমি সাইকেলে বেশি ব্যথা পাবো, কারণ সাইকেল তো আমারে বেশি জোরে আঘাত করছে। কেউ বলবে যে আমি গাড়িতে বেশি আঘাত পাবো, কারণ গাড়িটা তো বেশি বড়। তো আলটিমেটলি তুমি কিন্তু ভালো উত্তরটা দিতে পারবা না। তোমার ভালো উত্তর দিতে গেলে আমার আরেকটা জিনিস মেনশন করে দিতে হবে, যে সাইকেলের ভর কত আর
ওই গাড়িটার ভর কত। তো গাড়ির ভর আর গাড়ির বেগ গুণ করে যে রাশিটা আসবে সেই রাশির মান, আর সাইকেলের ভর আর সাইকেলের বেগ গুণ করে যে রাশিটা আসবে সেই রাশিটার মানের উপর আমরা ডিপেন্ড করে বলতে পারবো যে কে আমাকে বেশি আঘাত করবে। কথা বোঝা গেল? ওকে। আচ্ছা, তো এই জন্য আমার এই রাশিটা বা মোমেন্টাম রাশিটা আমার আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এইটা হচ্ছে আমাদের লাগে, এইটা হচ্ছে আমাদের লাগে। তো এরপরে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার একটা সূত্র থাকে, সেই সূত্রটা আমি একটু শিখাই দিই। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি বলে সেটা হচ্ছে, মনে করো এই একটা বস্তু M1 বস্তু, সেটা U1 আদি বেগে চলাচল করতেছে। M2 একটা বস্তু, সে U2 বেগে চলাচল করতেছে, এবং কিছুক্ষণ পরে গিয়ে তাদের একটা সংঘর্ষ হয়ে গেল। সংঘর্ষ হওয়ার পর M1 M1ই আছে, M2 M2ই আছে, কিন্তু এই সংঘর্ষটা হওয়ার পরে তারা যখন আবার চলা শুরু করলো তখন দেখলো M1 এর বেগ কমে গেছে বা বেড়ে গেছে, যাই হয়েছে, M1 এর বেগ হয়ে গেছে V1, এবং M2 এর বেগ হয়ে গেছে V2। এইটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড, যেইখানে আমার সংঘর্ষটা হয়েছে। এটা হচ্ছে সংঘর্ষের সময় কি ঘটনাটা ঘটছে, সংঘর্ষের সময় কি ঘটনা ঘটছে সেইটা। এটা হচ্ছে আগে, সংঘর্ষের আগে, আর এটা হচ্ছে সংঘর্ষের পরে। তো সংঘর্ষের সময় কি হয়েছে অ্যাট দ্যাট মোমেন্ট, ওইগুলো নিয়ে আমাদের কোনো কাজ নাই। আমরা বল নিয়ে ভরবেগ নিয়ে যখন কাজ করি তখন আমরা কাজ করি জাস্ট আগে আর পরে। সংঘর্ষের সময় কি হয়েছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমরা আগে আর পরে নিয়ে কাজ করি। তো আগে আর পরে নিয়ে যখন কাজ করব তখন আমাকে, আমি যদি বলি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, তাহলে সেটাকে আমাকে এইভাবে বলতে হবে যে পি অফ ইনিশিয়াল, অর্থাৎ আমার সংঘর্ষের আগে এই পুরো সিস্টেম, সিস্টেম বলতে এই দুইটা বস্তুকে একসাথে বোঝাচ্ছি, এইটা সিস্টেম, এই পুরো সিস্টেমের যে ভরবেগ ছিল সংঘর্ষের পরে ফাইনাল পিএফ, ফাইনাল মোমেন্টাম, সেই দুইটার সমান হবে। এইটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। তো পি আই কে কিভাবে বের করা যায়, যেহেতু সব একই দিকে তাহলে আমি আর ভেক্টর চিহ্ন দিচ্ছি না, সবগুলোই এই দিকে, তাহলে আমরা বলতে পারি এই পি আই ইনিশিয়াল অবস্থায় প্রথম বস্তুর ভরবেগ হচ্ছে M1 U1, দ্বিতীয় বস্তুর ভরবেগ হচ্ছে M2 U2, লব্ধি করলে আসে প্লাস, আর একইভাবে লিখতে পারি M1 V1 প্লাস M2 V2। এই সূত্রের সাথে কি তোমরা পরিচিত? দেখো তো। জি ভাই, পরিচিত। ওকে, তো এই সূত্র দিয়ে কিন্তু আমাদের এই লেভেলেও অনেক ম্যাথ করতে হবে। M1 U1 প্লাস M2 U2, M1 V1 প্লাস M2 V2, কিন্তু ভেক্টরটা মাথায় রাখতে হবে। এইখানে আমি একটা কেস দেখাইছি, অনেক সময় এমন হবে যে এ এইদিকে যাচ্ছে না, এ এইদিকে গিয়ে তার সাথে বাড়ি খাইছে, তখন কিন্তু যে সূত্র এরকমই হবে এরকম না। মানটা আমার দেখতে হবে ভেক্টরটা কোন দিকে আছে, এগুলো দেখে বুঝতে হবে। এরপরে অনেক সময় এমন হতে পারে এই লেগে আবার চলাচল শুরু করে দিছে, আলাদা হয় নাই, তখন কিভাবে করব, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমরা যখন ম্যাথ করব তখন বোঝা যাবে যে M1 U1 প্লাস M2 U2, M1 V1 প্লাস M2 V2। তো এই ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বা নিউটনের সূত্র কোথায় কোথায় লাগে, হ্যাঁ সেটা আমি একটু এখন বলে দেই যে কোথায় কোথায় ব্যবহার হয়। কারণ এইসব জায়গা থেকে তোমাদের কি আসবে, আহ MCQ তো আসেই, আর হচ্ছে অনুধাবনে কোশ্চেন আসে। তাহলে আমি একটু লিখি যে নিউটনের গতিসূত্র, নিউটনের গতিসূত্র ও ভরবেগের নিত্যতার সূত্র বা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রের ব্যবহার, ভরবেগের নিত্যতার সূত্রের ব্যবহার। ওকে, কোথায় কোথায় ব্যবহার হয় আমরা প্রথমে বলতে পারি এটা ব্যবহার হয় হচ্ছে হাঁটার সময়। আমরা যখন হাঁটি বা মানুষের হাঁটা,
আমরা যখন হাঁটি তখন আমরা এই যে মাটিতে এভাবে তির্যক ভাবে বল প্রয়োগ করি, তির্যক ভাবে মাটিতে কি করি, বল প্রয়োগ করি। এই তো এই বলের যেই আমরা যেই বলটা প্রয়োগ করতেছি তার বিপরীত দিকে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এই তার বিপরীত দিকে হচ্ছে বল প্রয়োগ করা হয়। এবং আমরা ভেক্টরের উপাংশ শিখে আসছি অবশ্যই। এটা যদি হয় ওই আর বল, এটা যদি আমি এফ বল প্রয়োগ করলাম এই দিকে, আমি এইদিকে এফ বল প্রয়োগ করলাম হাঁটার সময় তির্যক ভাবে, এবং তার যেই বিপরীত বলটা অর্থাৎ প্রতিক্রিয়া বল, নিউটনের থার্ড ল অনুসারে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে আর। এবং এই আর এর আমি দুইটা উপাংশ পাবো অবশ্যই। এই আর ভেক্টরটাকে, যেহেতু বল একটা ভেক্টর রাশি প্রথমেই বললাম, তাহলে ভেক্টরটাকে যদি ভাঙি উপরের দিকে একটা উপাংশ পাবো এবং এই দিক বরাবর একটা উপাংশ পাবো। এবং যেহেতু আমি যেই দিকে যেতে চাই, আমি যদি যেতে চাই এই দিকে, আমাকে বল প্রয়োগ করতে হবে তির্যক বরাবর তার বিপরীত দিকে। তাহলে আমি হাঁটার সময় এই উপরের যে অংশটা সেটা হচ্ছে আমার দেহটাকে একটু হালকা করে দিবে, আর এই যে অংশটা সেই অংশটাকে আমাকে সামনের দিকে হাঁটতে সহায়তা করবে। তাহলে আমরা যে হাঁটি, আমাদের হাঁটার সময়ও এই নিউটনের গতিসূত্র আর ভরবেগের নিত্যতা সূত্রটা ব্যবহার হয়। এরপরে হচ্ছে ঘোড়ার গাড়ি টানা। আমি এগুলো একটু শর্টে বলে দিতেছি। ঘোড়ার গাড়ি টানার সময় ঘোড়া কি করে, একটা রশি থাকে, রশির সাথে গাড়িটাকে টানে, তেমনি গাড়িটাও ঘোড়াটাকে টানে। যখনই ঘোড়াটাকে টানে গাড়িটা, তখন ঘোড়াটা কি করে, তার শক্তি বাড়ায় দেয় এবং তখন সে আরো দ্রুত চলতে শুরু করে। তাহলে এটা হচ্ছে ঘোড়ার গাড়ি। এবং ঘোড়ার সাথে গাড়িটা অ্যাটাচ থাকে বলে ঘোড়া যেই ত্বরণে দৌড়ায়, যেই বেগে দৌড়ায়, গাড়িটার বেগও সেম থাকে। পুরো সিস্টেম, পুরোটাই একটা সিস্টেম হিসেবে কাজ করে। এরপর হচ্ছে নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা। তারপর হচ্ছে বন্দুকের গুলি ছোড়া। তো এইটা তোমরা আগেও পড়ছো, বন্দুকের গুলি ছোড়া। তুমি যখন বন্দুক থেকে গুলি ছাড়বা দেখবা যে বন্দুকটা একটু পিছনের দিকে চলে আসে অংশটা, কারণ সামনের দিকে একটা বল প্রয়োগ হয় এবং তার বিপরীত মুখে কি হয়, এই প্রত্যেক ক্রিয়ার একটু বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এবং ভরবেগটাকে ঠিক রাখার জন্য সে কি হয়, পেছনের দিকে গতিশীল হয়। বন্দুকের গুলি ছোড়া। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে বন্দুকের গুলি ছোড়ার ব্যাপারটা। ওকে। তো এছাড়া আছে মহাশূন্যে অভিযান তথা রকেটের গতি। এটা নতুন, রকেটের গতি আমরা মনে রাখতে পারি। রকেট কি করে, জ্বালানি ছেড়ে দেয়, যখন উপরে উঠে তখন জ্বালানি ছেড়ে দেয়। তো যখন সে জ্বালানিটা ছাড়ে সে ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলে কি করে, একটা চাপ দেয়, একটা ফোর্স প্রদান করে। তো যখনই বায়ুমণ্ডলে একটা ফোর্স দেওয়া হয়, ওই বায়ুটাও কি করে, রকেটটাকে তার বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে একটা ফোর্স দেয়, তখন রকেটটা উপরের দিকে ওই ধাক্কা খেয়ে গতিশীল হয়। এটাকে বলা হয় থ্রাস্ট। থ্রাস্ট বা বলকে ধাক্কা বলে, এই রকেটের এই বলটাকে বলা হয় ধাক্কা। রকেট কি করে, নিচের দিকে গ্যাস ছেড়ে দেয় এবং বায়ু ওই গ্যাসের চাপ খেয়ে তার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে, ওইটাকে বলতেছি আমরা ধাক্কা। তাহলে ধাক্কার সংজ্ঞা কি পরীক্ষার হলে আসবে, ধাক্কা কাকে বলে। হ্যাঁ, তখন তুমি উল্টাপাল্টা লিখে দিবা যদি ধাক্কা বলতে তুমি কি বুঝো জানো না। এটা কিন্তু রকেটের ক্ষেত্রে ইউজ করা হয়। ইংরেজিতে হচ্ছে থ্রাস্ট। রকেটের ধাক্কাটাকে ইংরেজিতে কি বলা হয়, থ্রাস্ট বলা হয়। THRUST, থ্রাস্ট। থ্রাস্টের সংজ্ঞা হচ্ছে রকেট থেকে গ্যাস যখন একটি নির্দিষ্ট হারে নির্গত হয়ে থাকে, তখন গ্যাসের গতির বিপরীত দিকে রকেটটিকে একটি স্থির বল লাভ করানোর জন্য যে বলটি প্রয়োগ করা হয় বায়ুমণ্ডল কর্তৃক, তাকে হচ্ছে কি বলা হয়, থ্রাস্ট বলা হয়। ওকে। আচ্ছা, তো রকেটের গতি এইটাও আমাদের ইম্পর্টেন্ট। রকেটের গতি আমরা লিখে দিলাম একবারে। তো এই নিউটনের সূত্রগুলো, এইগুলো আমাদের লাগে, প্রায় ক্ষেত্রেই আমরা এগুলো ব্যবহার করি। তো নিউটনের সূত্রগুলো ছাড়াও আমাদের এখানে আমরা নিউটনের সূত্রগুলো মূলত লিনিয়ার সিস্টেমের জন্যই ইউজ করে থাকি। ঠিক আছে। আমরা এছাড়াও অনেক সময় দেখা যায় যে ওই আমাদের বৃত্তাকার গতি থাকে, বৃত্তাকার গতিতেও নিউটনের সূত্রগুলো ইউজ করা যায়। সেগুলো আমরা দেখাবো বৃত্তাকার গতির ক্ষেত্রে কিভাবে হয়। বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা জিনিসগুলো পড়বো, সমস্যা নেই। তো আপাতত আমরা আমাদের যে লিনিয়ার ব্যাপারটা ছিল সেটা মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলছি। আমরা এবার ভরবেগের একটা অঙ্ক দেখলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে আমরা আসলে কি করতে চাচ্ছি এবং অঙ্কগুলো আসলে কিভাবে করব। ভরবেগের অঙ্ক করার আগে আমি একটা নর্মাল একটা ছোট একটা অঙ্ক করাই। এই অঙ্কগুলো তোমরা পারো আসলে, তারপরও করাচ্ছি। ওকে। এবং অঙ্ক করার সময় অবশ্যই আমাকে ভেক্টর অ্যানালাইসিসটা মাথায় রাখতে হবে। এই জন্য আগে ভেক্টরটা খুব ভালো মতো পড়ায় নিছি। গাছ থেকে
2 কেজি এর একটি নারিকেল সোজা নিচের দিকে পড়ছে, একটি নারিকেল সোজা নিচের আচ্ছা, গাছ থেকে 2 কেজি এর একটি নারিকেল সোজা নিচের দিকে পড়ছে। তো এই আমাকে বলে দিল বাতাসের বাধা যদি 8.6 নিউটন হয়, বাতাসের বাধা যদি 8.6 নিউটন হয়, তাহলে নারকেলটির ত্বরণ কত? তাহলে নারিকেলটির ত্বরণ কত? তো খুব সুন্দর কোয়েশ্চেন, অনেক সিম্পল, মানে ইজি আর কি তোমাদের জন্য। এগুলো তোমরা এগুলো আসলে পারো আমি জানি। তো গাছ থেকে 2 কেজি ভরের একটা নারিকেল সোজা নিচের দিকে পড়তেছে। তাহলে আমরা গাছ আঁকাই আগে। তো মনে করো এই হচ্ছে আমাদের গাছটা। হ্যাঁ, আমরা নারিকেল গাছের মতো আঁকায় ফেলার চেষ্টা করতেছি, যদিও আমি ভালো একটা আঁকতে পারি না। এটা কি গাছ আঁকাইছে আমি জানি না। তো এইখানে হচ্ছে আমাদের এই নারিকেলটা ঝুলতেছিল। কলা গাছ ভাই। হ্যাঁ, কিছু একটা হয়েছে, আমরা নারিকেল গাছ মনে করি। তো নারিকেলটা হচ্ছে এখন পড়বে। চিন্তা করো, যখন তুমি এই তোমার আশেপাশে এই গাছপালা বিল্ডিং যাই দেখো না কেন, অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট তোমাকে তখন হচ্ছে এইভাবে কল্পনা করতে হবে যে এই যে নারিকেলটা পড়তেছে, এখানে কি বললো 2 কেজি এর একটি নারিকেল সোজা নিচের দিকে পড়তেছে। তাহলে সোজা নিচের দিকে পড়তেছে এইটাকে আমি এই যে নারিকেলের কেন্দ্র, ভর কেন্দ্র থেকে সোজা নিচের দিকে দিয়ে দিলাম। তো সোজা নিচের দিকে পড়বে কিসের কারণে? অভিকর্ষ ত্বরণের কারণে। অভিকর্ষ ত্বরণের যে বল সেটা হচ্ছে এফ জি। এফ জি, এফ জি এবং অবশ্যই ভেক্টর সেটা কি এম জি। এম এর মান কত? 2 কেজি। তাহলে 2 × 9.8। এই বল নিয়ে সে কি করতেছে? নিচে পড়তেছে। আমি আগে বলগুলো বের করতেছি। তাহলে 2 × 9.8, এটা করলে কত আসে? 19.6। 19.6। হ্যাঁ রাইট, 19.6। তো এইটা হচ্ছে নিউটন, এটা হচ্ছে বল। এরপরে কি বললো? বাতাসের বাধা যদি 8.6, বাতাসের বাধা তো বুঝাই যায় নারকেল যেদিকে পড়তেছে তার বিপরীত দিকে বাতাসের বাধা হবে। এবং সেটা কত? 8.6। এই ভেক্টরটা যদি আমি বড় আঁকছি, তার মান 19.6, তাহলে অবশ্যই 8.6 এর ভেক্টরটা এর থেকে কত হবে? ছোট হবে। তাহলে এইটা হচ্ছে বাতাসের বাধা, সেটা কত? 8.6 নিউটন। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি, এইটা এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম, এই সাইডটা পজিটিভ, এই সাইডটা নেগেটিভ, এই সাইডটা পজিটিভ, এগুলো ফিক্স না কার্তেশীয় স্থানাঙ্ক। এই সাইডটা নেগেটিভ, এটা পজিটিভ, এই সাইডটা নেগেটিভ। তাহলে আমি যদি উপরেরটাকে পজিটিভ ধরি, নিচেরটাকে আমার কি করতে হবে? নেগেটিভ ধরতে হবে। আবার যদি নিচেরটাকে নেগেটিভ ধরি, উপরেরটাকে পজিটিভ ধরতে হবে। অর্থাৎ যে কোনো একটাকে তুমি ধরলেই চলে। তাহলে মনে করো যে আমি নিচেরটাকে পজিটিভ ধরলাম। এখন নিচেরটাকে যদি পজিটিভ ধরি, তাহলে আমাকে এইভাবে বলতে হবে যে সামেশন অফ। আচ্ছা, আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করে রাখি। এই যে এই বলটা নিচের দিকে প্রয়োগ হচ্ছে, এই বলটা উপরের দিকে প্রয়োগ হচ্ছে, তাহলে এই দুজনের লব্ধি একটা বল প্রয়োগ হবে অবশ্যই। লব্ধি করার পর, এদের লব্ধি করার পর একটা বল প্রয়োগ হবে। সেই বলটা কোন দিকে কাজ করবে? এই দিক বরাবর কাজ করবে। এবং ওই বলটা কাজ করার কারণেই সে নিচে পড়বে। তো ওই বলটা যে কাজ করবে, ওই বলটা বের করতে পারলেই তো আমরা ত্বরণটা বের করতে পারবো। কারণ আমরা জানি এফ ইজিক্যাল টু এম এ, দুই দুই কেজি দিয়ে ই করবো। তখন এখানে এই যে এম এ বলটা কাজ করতেছে, সেই এটাই আমাদের নির্ণয় করে আনতে হবে। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করার প্রসিডিউর আমরা দেখি। আমরা আমাদের যে সূত্র সামেশন অফ এফ ইজ ইকাল টু এম এ, সেটা ইউজ করব। তো সামেশন অফ এফ, ঠিক আছে, এখন সামেশন অফ এফ এর মান কত?
তাহলে আমরা লিখি সামেশন এফ, এফ হচ্ছে 19.6 নিউটন, প্লাস নাকি মাইনাস, অবশ্যই মাইনাস 8.6 নিউটন, এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে এর মান কত হবে? এর মান হবে 19.6 মাইনাস 8.6 ডিভাইডেড বাই 19.6 ডিভাইডেড বাই মাইনাস 8.6 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এম, এম এর মান কত? এম এর মান হচ্ছে 2 কেজি, 2 কেজি। তো এইখানে একটা জিনিস ক্লিয়ার থাকো, আমি আমি হচ্ছে এই যে এই নীল কালার ভেক্টরটা আছে সেটাকে পজিটিভ ধরছিলাম, রাইট? এটাকে পজিটিভ ধরছি, এই জন্য কিন্তু আমি এইখানে কি সাইন দিছি? পজিটিভ দিছি। অর্থাৎ এম এ যেটা, এটাও তো একটা ভেক্টর, এম এ একটা ভেক্টর না? এবং সেটা আর এফ জির দিক সেম দিকে, এই জন্য পজিটিভ দিছি। এটা মাথায় রাখতে হবে, নাহলে অঙ্ক ভুল করবা। যদি আমি এইখানে নেগেটিভ দিতাম, 19.6 নেগেটিভ দিতাম, এই এম এর আগে কি দিতে হবে? নেগেটিভ দিতে হবে। ওকে, এইগুলো হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। ওকে, এই ভেক্টরের এই সাইনগুলো মাথায় রাখতে হবে। আর 8.6 তো বিপরীত দিকে, এই জন্য মাইনাস। তো এইটা হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এর মানটা আমরা বের করে নিয়ে আসতে পারি, এর মানটা আসে হচ্ছে 5.5। 5.5। হ্যাঁ, এম এস ইনভার্স 2, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অঙ্ক করার সময় জাস্ট একটু ভেক্টরটা একটু অ্যানালাইসিস করে নিতে হবে। ভেক্টরটা অ্যানালাইসিস করে নিলে আমরা মোটামুটি অঙ্ক করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো একটাই অঙ্ক করালাম, এই আজান দিয়ে দিছে, এবং আমরা তাহলে নামাজটা পড়ে ফেলি, এবং দ্বিতীয়তে আমরা আমাদের ম্যাথ ক্লাসটা শুরু করব। ম্যাথও আমাদের আলহামদুলিল্লাহ শেষ। তো তোমরা এক্সামের জন্য প্রিপারেশন নাও। শুক্রবার আমাদের এক্সামটা হবে, আমি এক্সামের টাইমটা জানাই দিব, এর আগে প্রিপারেশন নিতে থাকো। ওকে? ভাইয়া ম্যাথ পরের কোন চ্যাপ্টার শুরু করবে? ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার শুরু করব হচ্ছে সরল রেখা। চিন্তা ভাবনা আছে? সরল রেখা তো তোমাদের আছে, তাই না? আচ্ছা, সমস্যা নেই। ওকে।